এটা শুভ সন্ধ্যা। আমরা শুরু করছি আহ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সে ফাইন আর্টস টেকনোলজির জানুয়ারি ডিসেম্বর 2025 সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফাইন আর্টস ক্লাস। মূলত আজকে আমরা বাংলাদেশের শিল্পকলার উপরে আলোচনা করব। আমরা শুরু করছি, বা স্ক্রিন শেয়ারে যেতে চাই। এখানে আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো, এটার সূচনা আলোচনা বলা যেতে পারবে। এটা হচ্ছে বাংলাদেশের শিল্পকলা। এটার বিষয় কোড হচ্ছে 12-112। আমরা এর শুরুতে আমরা সিলেবাসটা আবার একটু একটু দেখে নিতে চাই। এই ছিল আমাদের মূল সিলেবাসটা। এই 23 সাল থেকে এটা চলতেছে। জানুয়ারি ডিসেম্বর 24 আছে, এটা 25 আছে। এটা পরিবর্তন করা হয়নি, বা এডিট করে দিলে ভালো হতো। এটা তত্ত্বীয় বিষয় আছে। বিশ্বশিল্পের ইতিহাসে এক, বাংলাদেশের শিল্পকলা, আর শিল্প মাধ্যম, শিল্প উপকরণ ও করণ কৌশল, এই তিনটা 12-111 থেকে শুরু করে 12-112, 12-113, এই তিনটা বিষয় হচ্ছে তত্ত্বীয় বিষয়। এই তত্ত্বীয় নম্বর দেয়া আছে। আর বাকি যে বিষয়গুলো, ড্রয়িং, কম্পোজিশন, ভাস্কর্য এবং কারুশিল্প, এই চারটা বিষয় 14, 15, 16, 17, এইগুলো হচ্ছে ব্যবহারিক। এদের নম্বর কেবলমাত্র ব্যবহারিকে আছে। সব মিলাই হচ্ছে 800 নম্বরের পরীক্ষা। এর একটা নম্বর আমরা দিয়ে থাকি সাধারণত, এই যে এই অংশটা, এই এই ধারাবাহিক মূল্যায়ন যেটা, এই একটা, আর এই ফাইনালের জন্য একটা ধারাবাহিক মূল্যায়ন আছে। এই এই নম্বরটা মূলত প্রতিষ্ঠান থেকে আমরা দিয়ে থাকি। আমরা এর জন্য একটা পরীক্ষা নিই, একাধিক পরীক্ষা নেই, সেগুলো সব একসাথে করে নম্বরটা যায়। আর বোর্ড এই পরীক্ষাটা নেয়, চূড়ান্ত মূল্যায়নের পরীক্ষাটা বোর্ড নেই। এই সব মিলাই হচ্ছে 800 নম্বরের পরীক্ষা। আমরা এখন শুরু করি আজকের ক্লাসের বিষয়টা নিয়ে। আর্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের শিল্পকলা। এই ক্লাসের এখানে আমাদের ক্রেডিট হচ্ছে 3, 50 করে এক এক ক্রেডিট। সেক্ষেত্রে 150 নম্বর। এখানে পিরিয়ড হবে 48টা। এই কোর্সে যেসব বিষয়গুলো আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে বাংলাদেশের ইতিহাস, শিল্পকলার ইতিহাস, বাংলাদেশের সংস্কৃতি, সভ্যতা, পুরাকীর্তি, লোকশিল্প এবং তার ক্রমবিকাশ এ সম্পর্কে আমরা একটা ধারণা নেব। আর প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত শিল্পীদের যে শিল্পকর্ম এবং বাংলাদেশের নিরিখে এই শিল্পকর্ম কি কি উপাদান ব্যবহার হয়েছে এবং কি কৌশলে সেই শিল্পকর্মগুলো তৈরি করা হয়েছে, এই থাকবে আমাদের আলোচনার প্রধান উপযোগ্য। আর এই আলোচনার মধ্যে দিয়ে আমাদের যেসব বিষয়গুলো জানার কথা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রশিক্ষণার্থীর শিল্প এবং শিল্পের উৎপত্তি সম্পর্কে সে জানবে বাংলাদেশের নিরিখে। আরেকটা হচ্ছে যে শিল্প ও সংস্কৃতির গতি প্রকৃতি, মানে কোন দিকে যাচ্ছে, কোথায় ছিল, এখন কি অবস্থায় আছে, ভবিষ্যতে কোন দিকে যাবে, এইটা সম্পর্কে একটা সম্যক ধারণা নেয়া। আর হচ্ছে বাংলাদেশের যেসব প্রাচীন ঐতিহ্য আছে, পুরাকীর্তি আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন ধরনের যে স্থাপনা, ভাস্কর্য এবং চিত্রকর্ম আছে, সেগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা নিতে হবে। আর মোটা দাগে বাংলাদেশের যে শিল্প চর্চা হয়ে থাকে, সেই শিল্প, শিল্পী এবং শিল্পকলা সম্পর্কে একটা বিশদ আলোচনা আমাদের করতে হবে বাংলাদেশের কনটেক্সটে। আর এই শিল্প চর্চা করবার ক্ষেত্রে যারা এই শিল্প সৃষ্টি করেছিলেন, সেক্ষেত্রে তারা কি কৌশল অবলম্বন করেছিলেন, কিংবা কি র মেটেরিয়াল তারা ব্যবহার করেছেন, এবং তাদের মানে শিল্পিত জীবনের যে চর্চাটা ছিল, সেটা নিয়ে আমাদের আলোচনা থাকবে। এই বিষয়ে আমাদের কি কি আছে, আমরা এখানে 48টা ক্লাসের কথা বলেছিলাম, সেই 48টা ক্লাসে এখানে আমরা এক জায়গায় নিয়ে আসছি। সেটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি ও সভ্যতার উপর 8টা ক্লাস, বাংলাদেশের মহাস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর, ওয়ারী, বটেশ্বর, এই কতগুলো পুরাকীর্তি আছে, তাদের সম্পর্কে জানা, যেগুলো আসলে সবগুলোই নষ্ট হয়ে গেছে। প্রাচীন আহ, স্থাপত্য এবং শিল্পকর্ম, যেখানে ভাস্কর্য আছে, সেগুলো এখন অস্তিত্ব নেই। অস্তিত্ব নেই বলতে কাঠামোটা নেই, সেগুলোকে অন্যত্র সংরক্ষণ করা হয়েছে, অংশবিশেষ যেগুলো পাওয়া গেছে বা উদ্ধার করা গেছে। এর বাইরে বাংলাদেশের যে শিল্পকলা, এই শিল্পকলার মধ্যে যেসব শিল্পগুলো আমাদের এখানে চর্চিত হয়, যেমন নৃত্যকলা, মানে যারা আহ, নাচে বা নৃত্য করে, সেগুলো সম্পর্কে, সঙ্গীত যারা গান গায়, সাহিত্য যারা লেখালেখি করে, চিত্রকলা যারা ছবি আঁকে, ভাস্কর্য এবং স্থাপত্য মানে বিল্ডিং এবং বিল্ডিং এর যে অঙ্গসজ্জা, আহ, কিংবা আলাদা করে কোনো ভাস্কর্য কর্ম, এর
এর এর যেসব আমাদের দেশে নিদর্শন আছে সেগুলো সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। আর এর সাথে এইগুলাকে নিয়ে আমাদের দেশে কিছু শিল্প নিদর্শন এখনো পর্যন্ত টিকে আছে, যাদের উপরে আমাদের আলোচনা করা দরকার। তার মধ্যে মসজিদ, মন্দির, চৈতি ইত্যাদির মতো বিষয়গুলো আছে। মানে যেসব প্রাচীন কীর্তি কিন্তু এখনো পর্যন্ত টিকে আছে, তাদের নিয়ে আমাদের আলোচনা করার সুযোগ আছে। যেমন আমরা যদি ষাট গম্বুজ মসজিদ বলি, বাগেরহাটে আমি কদিন আগে রাজশাহী পুটিয়াতে গেছিলাম, বাঘা মসজিদ দেখলাম। আমরা দেখাবো সে সবগুলো, বাঘা মসজিদ ইত্যাদির মতো অনেক আহ, ওখানে একটা শিব মন্দির দেখলাম। আবার আমাদের সিলেবাসে মানে খুবই আনুষঙ্গিক ভাবে এসেছে, খুবই অনিবার্য কারণে এসেছে, সেটা হচ্ছে যে দিনাজপুরের কান্তাজির মন্দির। এরকম বেশ কিছুই স্থাপত্য এবং তার যে ভাস্কর্য সেটা নিয়ে আমাদের আলোচনা থাকবে। বাংলাদেশের লোকশিল্প সম্পর্কে একটা আলোচনা থাকবে। আর হচ্ছে বাংলাদেশের ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, এই সময়কাল যেসব আহ, শিল্পকর্ম হয়েছে, সেখানে ভাস্কর্য হোক, স্থাপত্য হোক, কিংবা চিত্রকর্ম, কিংবা অন্য শিল্পের অন্য মাধ্যম, যেমন সঙ্গীত আছে, সাহিত্য আছে, এর যে সমস্ত বিষয়গুলো আমাদের কাছে এখন পর্যন্ত আছে সেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তবে এই সমসাময়িক যে সময়টা গত এক দেড় বছর ধরে আমাদের দেশে একটা আহ মানে পরিবর্তনের সময় চলছে, যে পরিবর্তনটা আমাদের দেশের যে শিল্প সংস্কৃতির গতি প্রগতি যেটা নিয়ে আলোচনা করবার কথা আছে, সেটা বিবেচনা করলে এটা আসলে উল্টো দিকে যাচ্ছে, সামনের দিকে বা উন্নয়নের দিকে না, যে পেছন দিকে যাওয়ার একটা ঝুঁকির মধ্যে আমরা আসলে পড়ে গেছি। তারপরেও আমরা যারা শিল্পকর্মের সঙ্গে জড়িত বা শিল্প শিক্ষার মধ্যে আছি, তাদের দায়িত্ব হবে এই শিল্প চর্চার গতিটাকে আবারও সামনের দিকে নিয়ে আসার জন্য আমাদের নিজস্ব উদ্যোগ গ্রহণ করা। এরপরে এবার আমরা এই শিল্প সম্পর্কে আগে একটু জেনে নিতে চাই। আমাদের সিলেবাসটা তো আমরা একটু আগে দেখালাম। এখন হচ্ছে যে শিল্পটা কি। আমরা আগে যে ক্লাসগুলো নিয়ে আলোচনা করেছি সেখানে শিল্প নিয়ে কথা বলবার সুযোগ হয়েছে, আমরা খুব অনানুষ্ঠানিক ভাবে বলেছি। কিন্তু এখানে আমরা ঠিক আনুষ্ঠানিক ভাবে আমরা শিল্প কি সেটা নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে যে দৃশ্য বা অদৃশ্য কোনো ভাবরূপ শিল্পীর চিত্তরসে নবরূপায়িত হয়ে যেটা স্থিতিশীল একটা রূপ প্রকাশ ঘটে। তার মানে কি, যা দেখা যাবে, আবার দেখা যাবে না, অদৃশ্য, কিন্তু তার মধ্যে একটা ভাব আছে, যেটা আমাদেরকে শ্রবণেন্দ্রিয় বা দর্শনেন্দ্রিয়, কিংবা যে নাক, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পঞ্চেন্দ্রিয়, এই পঞ্চেন্দ্রিয়ের কোনো না কোনো একটা ইন্দ্রিয়কে সে সাড়া দেয়। সেই সাড়া দেওয়ার উপস্থিতির কারণে আমরা আসলে বুঝতে পারি যে এখানে কিছু একটা ঘটেছে। সেই ঘটে যাওয়া ঘটনাটাই আসলে শিল্প। সেটা আসলে জীবন জগৎকে সামনের দিকেও নিতে পারে, আবার পেছন দিকেও নিতে পারে। কিন্তু আমরা মূলত যেটা সামনের দিকে বিকশমান সেটা নিয়ে আলোচনা করব। এই শিল্পের আমরা যদি অন্য আরেকটি ভাষান্তর করি, তাহলে সেটা বলেছে চিরায়ত বা চিরন্তন নৈসর্গিক যে প্রকৃতি, তাকে শিল্পী তার মনের মাধুরী দিয়ে রং, রেখা, শব্দ, রূপ বা অনুকরণ, অন্য কোনো উপকল্প এর আশ্রয় নিয়ে কোনো একটা বিশেষ অনুভূতি তৈরি করলো। যে অনুভূতি অন্যের মনে সঞ্চারিত হওয়ার কারণে তার মনের মধ্যে একটি কষ্টবোধ অথবা আনন্দবোধ অথবা দুঃখবোধ অথবা রাগ বা ঘৃণা ইত্যাদির মতো একটি অনুভূতির উন্মেষ ঘটায়। যদি এরকম কিছু ঘটাতে পারে, তাহলে সেটাকে আমরা আসলে শিল্পকর্ম বলবো। এই যে আমি যেসব অনুভূতির কথা বললাম, এই অনুভূতি কিন্তু সবগুলো পজিটিভ না, কিছু আমরা পছন্দ করি না, কিন্তু তাও কিন্তু জীবনের সঙ্গে একবার অঙ্গাঙ্গি ভাবে জড়িত আছে। সেটা পরিচয় আমাদের না থাকলে আমরা আসলে বুঝতে পারবো না। যেমন দুঃখবোধ, দুঃখবোধটা কারোর পছন্দ হয় না। কারোর কি পছন্দ হয়? আমরা পছন্দ করবার মতো বিষয় এটি নয়। তারপরেও দুঃখ যে কি জিনিস, কেন মানুষ দুঃখ পায়, এই দুঃখ জীবনের সঙ্গে কি ধরনের সম্পর্ক, এটা কিন্তু আমাদের জানা এবং বোঝা থাকার কারণে একই হচ্ছে, আমরা দুঃখটাকে পরিহার করবার জন্য আমরা শিল্প জগৎটাকে কিভাবে কাজে লাগাতে পারি সেটা আমরা দেখতে চাই, বা সেটাকে নিয়ে আমরা কাজ করতে চাই। আবার এই দুঃখ বোধটা মানুষের আলাদা করে যদি আমরা আহ, জীবনের মধ্যে সঞ্চার না করতে পারি, তাহলে সুখানুভূতির যে তুলনামূলক যে বিচার, সেই বিচারে সে কিন্তু দক্ষ হয়ে উঠবে না বা পূর্ণাঙ্গ হয়ে উঠবে না। ফলে দুঃখ, কষ্ট, বেদনা এগুলোকে আমাদের পাশাপাশি চলতে হবে। আমাদের সুখানুভূতির দিকে আমরা যেতে চাই, কিন্তু
এর পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো সেগুলোও কিন্তু আমরা চর্চার মধ্যে নিয়ে আসতে চাই, বোঝার মধ্যে নিয়ে আসতে চাই। মানুষের যে মনন জগতের কোন পরিবর্তনের কারণে মানুষ এই দিকে ঝুঁকে যাচ্ছে বা ঝুঁকে যায়, সেসব নিয়ে আমাদের আলোচনা করবার বিষয় কিন্তু আছে। যাই হোক, আমরা পরের স্লাইডে যেতে চাই। এখন আসবো আমরা সংস্কৃতি। সংস্কৃতি আমরা আসলে কাকে বলবো? সংস্কৃতি হচ্ছে যে মানুষের জীবনযাপন। জীবনযাপন বলতে আমরা আসলে কি বুঝি? জীবনযাপন বলতে আমরা বুঝি যে কি ঘটলো হিসাব মতো তো আমার ছবি এখানে আসবার কথা ছিল, ক্লিক করতে পারিনি। স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা থেকে একটুখানি বেরিয়ে গেছিলাম। এবার বোধহয় দেখা যাচ্ছে, তাই না? কিন্তু এইখানে এবার দেখা যাচ্ছে। আমার ছবি আসবার কথা, কিন্তু তা না, সে রাবেয়ার মুখহীন ছবি দেখা যাচ্ছে। রাবেয়া। আমরা কি ক্যামেরা অন করব নাকি ক্যামেরা মিউট থাকবে? আমি তো ভিডিও করতে চাইছি, ক্যামেরা বন্ধ না থাকলে এই ভিডিওটা আমি শেষ পর্যন্ত ব্যবহার করব না। তাহলে আমরা ক্যামেরা অন করব। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা অন করতেই হবে, তাহলে ভিডিওতে না থাকলে এটা ব্যবহার করতে আমার জন্য অসুবিধা হয়। তাহলে ঠিক আছে স্যার। স্ক্রিনে আটকাবে কি হবে আর কি, তিন হয়ে গেছে। হ্যাঁ, এ কথা বলছিলাম। মূলত জীবনযাপন মানে আমরা কিভাবে বেঁচে আছি। আমার এই থাকার কারণে আমার কি কি দায়িত্ব পালন করতে হয়, আমি কিভাবে খাই, কিভাবে ঘুমাই, কোথায় অবস্থান করি, সেটা এই পৃথিবীর নিরিখে কোন অবস্থানে আছে, সেটা কোনো পাহাড় পর্বত নাকি জঙ্গল, এস- এর মধ্যে আমি কিভাবে বেঁচে থাকি, এগুলো হচ্ছে জীবনযাপন। আর এর সাথে থাকে মূল্যবোধ। মূল্যবোধ মানে হচ্ছে যে কোনো একটা বিষয় বিবেচনা করে সেটাকে ভালো না মন্দ হিসাবে বিবেচনা করব, সেটা গ্রহণীয় না বর্জনীয় এটা বিবেচনা করব। এই যে বিবেচনা বোধ, সেটার নাম হচ্ছে মূল্যবোধ। এই মূল্যবোধ দু ধরনের হতে পারে। এক হচ্ছে খারাপ মূল্যবোধ বা বর্জনীয় মূল্যবোধ, আরেকটি হচ্ছে গ্রহণীয় মূল্যবোধ। যেরকম যে মানুষটি ডাকাতি করে, তারও কিন্তু একটা মূল্যবোধ আছে। সেটা কি? সে আগে থেকেই ভেবে নেয় যে তার একটি সংসার আছে, তার স্ত্রী পুত্র পরিজন আছে, তাদের ভরণ পোষণের দায়িত্ব তার উপরে। তাহলে তাকে যেভাবেই হোক টাকা সংগ্রহ করতে হবে। এটা একটা মূল্যবোধ। কিন্তু এই মূল্যবোধ ব্যবহার করে সে যখন অন্যের উপরে পীড়ন সৃষ্টি করে, মানে তখন সেটা কিন্তু খারাপ জিনিস। এটা কিন্তু মানুষ গ্রহণ করে না। তাহলে এই কাজটাকে মানুষ মন্দ বলে। যে অন্যের সম্পত্তি তুমি কেড়ে নেবে, এটা ভালো কাজ নয়। তো এই যে কেড়ে নেব বলে একদল মানুষ আছে, আরেক দল মানুষ বলছে যে না, এটা ঠিক হবে না, তোমার এটা করা উচিত না। আরেক দল মানুষ আছে যে ও যে কেড়ে নিতে চাইছে সেজন্য কেড়ে নিতে না পারে, তার জন্য একটা ব্যবস্থা নেয়া। এই তিন দল মানুষের যে চিন্তার জগৎ, এই চিন্তার জগৎটাই হচ্ছে মূল্যবোধ। এর থেকে আমি যেন উৎকৃষ্টটা খুঁজতে পারি, সেই চেতনা যেন আমার মগজে মননে যেন থাকে, সেটাই আসলে মূল্যবোধ। আমরা এই মূল্যবোধ ও সংস্কৃতির অনিবার্য বা অনুষঙ্গ। এরপরে হচ্ছে বিশ্বাস। আমি কি বিশ্বাস করি? এই যে আহ, অন্যের সম্পত্তি কেড়ে নেয়া, এটা যে ভালো নয়, কিংবা রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করাটা ঠিক না, এটা আমি বিশ্বাস করি কিনা। যদি আমি বিশ্বাস করি তাহলে এই কাজটা আমি করবো না, আর আমি যদি বিশ্বাস না করি তাহলে এই কাজটা আমি করবো। এটা যতই ভালো হোক আর মন্দ হোক। যেমন আমাদের এই সময় যারা সরকার আছে, সেই সরকারের লোকজন বিশ্বাস করে যে যদি আমাদের চট্টগ্রাম বন্দরটা যদি বিদেশিদের কাছে দিয়ে দেই, তাহলে সেটা আমাদের দেশের মঙ্গল হবে। এবং এইটা বলবার জন্য আমাদের প্রধান উপদেষ্টা বলে যে এটা আহ, বাংলাদেশের হাট, এই হাটটা ভালো রাখার জন্য বিদেশিদের কাছে দিয়ে দেওয়া উচিত, তাহলে ওরা ভালো করে এটা দেখাশোনা করতে পারবে। এটা হচ্ছে তাদের বিশ্বাস। এই বিশ্বাসের ভেতরে একটা ষড়যন্ত্র আছে, কিংবা এই বিশ্বাসের মধ্যে একটা স্বার্থপরতা আছে। সেটা কি? যিনি এই মানুষ কথা বলছেন, তিনি এই দেশে বসবাস করা মানুষ না, এবং
তিনি এই দেশের কল্যাণ কতটা হবে, তা সে তার কল্যাণ কতটা হবে এই বিবেচনাটা উনি করছেন। এই যে ভাবনাটা, এইটা হচ্ছে তার বিশ্বাস। আর মূল্যবোধটা হচ্ছে ভালো কিংবা মন্দ, দেশের প্রতি ভালোবাসা, এইটা কোনটা গ্রহণ করা উচিত, এটাই হচ্ছে এখানকার মূল্যবোধ। আমরা আবারও ফিরে আসি স্ক্রিন শেয়ারে। তারপর হচ্ছে ভাষা পদ্ধতি। ভাষা, আমরা কিভাবে কথা বলি এবং কথা প্রকাশ করবার ক্ষেত্রে আমরা লেখার ভাষা, সংকেতের ভাষা কিংবা ইশারা ইঙ্গিতের ভাষা আমরা কোনটা ব্যবহার করি, সেটা আমাদের সংস্কৃতির অঙ্গ। যোগাযোগ ব্যবস্থা, আমরা কিভাবে চলাচল করি, বাইসাইকেলে চলি বা প্লেনে চলি কিংবা নৌকা যোগে চলি কিংবা হাঁটাহাঁটি করে চলি, অথবা গাছের ডালে দড়ি ধরে ঝুলি এক জায়গা থেকে এক জায়গায় যাই কিনা, এই যোগাযোগ ব্যবস্থা। অথবা আমি অন্যের সঙ্গে যোগাযোগ করার জন্য মোবাইল ফোন ব্যবহার করি কিনা, টেলিফোন ব্যবহার করি কিনা, লাউড স্পিকার ব্যবহার করি কিনা, ইত্যাদি যে বিষয়গুলো আছে, সেগুলো আমাদের অন্যতম যোগাযোগের মাধ্যম। এই মুহূর্তে আমরা একটা যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমরা ক্লাসটা নিচ্ছি, সেটা হচ্ছে ডিজিটাল যোগাযোগ মাধ্যম। যে আমরা সর্বাধুনিক যে কমিউনিকেশন সিস্টেমটা ব্যবহার করে আমরা এই ক্লাসটা নিতে আমরা সক্ষম হয়েছি। যাই হোক, এরপর হচ্ছে আচার আচরণ। কিভাবে আমি আচার আচরণ আহ, এটা বাস্তব জীবনে এর একটা প্রয়োগ করব, এটা নিয়ে যদি আমরা কথা বলি। যে আমরা আহ, খুব ছোটবেলা থেকে জেনে এসেছি যে বাড়িতে যারা মুরব্বি তাদের প্রতি একটা সম্মানজনক আচরণ করা উচিত, তাদেরকে সুযোগ পেলে সালাম দেওয়া উচিত, অথবা বিশেষ কোনো পর্ব বা উৎসবে তাদেরকে সালাম দেওয়া উচিত। তারা মনে কষ্ট পায় এরকম কোনো কথা না বলা উচিত, এবং তাদের উপস্থিতিতে এমন কোনো শব্দ চয়ন করা যাবে না সেটা সামাজিকভাবে গ্রহণীয় নয়। এইরকম যে বিষয়গুলো আমরা যখন মান্যতা দিই তখন সেটা আমাদের আচার আচরণ হয়। আমরা যখন শিক্ষকের দেখি তখন তার প্রতি কিন্তু একটা শ্রদ্ধা বোধ বা একটা সম্ভ্রম বোধ থাকে। এটাই হলো আচার আচরণের মধ্যে পড়ে। আবার এই আচার আচরণ কিন্তু উগ্র বা অন্য কোনো খারাপ আচার আচরণ হতে পারে। যে আমরা কিছুদিন আগে দেখেছি যে কলেজের মধ্যে ঢুকে পড়েছে, প্রিন্সিপাল রে বলছে, "এই আপনি ওঠেন, আপনি বেরোন, একটা কাগজ দিয়ে বলে লিখে দেন যে আপনার ব্যক্তিগত কারণে আপনি চাকরিতে আর চাকরি করতে চান না, এখন ওঠেন।" এখন ওই স্যার যদি এইটাতে রাজি না হন, যে তিনি তো বুঝবেন তার ভরণ পোষণে প্রশ্ন আছে, ভবিষ্যতে প্রশ্ন আছে, উনি কাছে কেন আমি উঠবো, আমার অসুবিধাটা কি? ওই তোর যে বললাম একটু আগে, ওঠ, উঠতে পারতেছিস না, তোর এই চেয়ারে থাকার দরকার নাই। তারপরেও যদি উনি আরেকটু ভাবেন যে দেখি আমার একে রক্ষা করবার জন্য আসে কিনা, তার মধ্যে দেখা যায় চট থাপ্পড় দেওয়া শুরু করেছে। এই যে বিষয়গুলো, এইগুলো হচ্ছে খারাপ আচরণের মধ্যে পড়ে। কিন্তু আমার মূল্যবোধের মধ্যে যদি এটা না থাকে, তাহলে এই কাজটা কিন্তু আমি করে বসতেই পারি। তো এটা আমি যেমন করবো না, আমার আমার পাশাপাশি যেসব মানুষগুলো থাকে বা যে মানুষের নিয়ে আমার জীবন জগৎ সমাজ, তারাও যেন একই আচরণ যেন না করে, সেই এই সেই মূল্যবোধের জায়গাটা যাতে আমি সৃষ্টি করতে পারি, তাহলে সে একটা ভালো আচরণ দ্বারা সে আহ, উম, আহ, চালিত হবে। এই যে টপিকস গুলো নিয়ে আমি এতক্ষণ কথা বলা, এদের সামগ্রিক অবস্থা কোনো একটা সমাজে যখন বিরাজ করে, সেটাই নাম হচ্ছে তার সংস্কৃতি। সেটা হচ্ছে তার সংস্কৃতি। কোনো একটা জাতিগোষ্ঠীর সংস্কৃতি দিয়ে বোঝা যায় সে কি ভাষায় কথা বলে, তার মূল্যবোধটা কি, তার জীবন আচরণ কি, তার ধর্মবিশ্বাস কি, তারা কিভাবে যাতায়াত করে বা যোগাযোগ রাখে, এইগুলো সার্বিকভাবে এখানে আসে। আমরা এই সংস্কৃতির আরো একটা সংজ্ঞা নিচে দিয়েছি, যেখানে বলা হচ্ছে যে জাতি বা নরগোষ্ঠী, তাদের চিন্তা ভাবনা, তাদের আচরণগত দিক নির্দেশনা বা কিভাবে আচরণ করতে হবে, এটা তাদের সমাজে কিভাবে ছোট থেকে বড়র দিকে এটা প্রবাহিত হয়, বা সেখানে একটা নির্দেশনা বা আহ, আদেশ নির্দেশের একটা যে ট্রেডিশন আছে, সেগুলা। তারপর পোশাক পরিচ্ছদ, সেখানকার মানুষ কি পোশাক পরে, কি ধরনের পোশাক পরে, এটা কিন্তু সংস্কৃতির আহ, অন্যতম অঙ্গ। তারপর তাদের ভাষা, তাদের খাদ্যাভ্যাস, তাদের ধর্মবিশ্বাস, তারা কি ধরনের সঙ্গীত বা অন্যান্য শিল্পকলা চর্চা করে, অথবা ভৌগোলিক অবস্থান, কোথায় তারা থাকে, এই সবগুলোই হচ্ছে তাদের, এই দিকগুলো সব একসঙ্গে যদি করি তাহলে তাহলে সেটাই হচ্ছে হলো সংস্কৃতি। দু ধরনের সংস্কৃতি হয়, বস্তুগত সংস্কৃতি আর অবস্তুগত সংস্কৃতি। আমরা এই শিল্প সংস্কৃতি নিয়ে আরো আমাদের আলোচনার সুযোগ আছে, আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু প্রথমত আমরা একটু সংজ্ঞা দেখে যাচ্ছি, তখন আমরা এই প্রত্যেকটা টপিকস এর উপরে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে, তখন এদের একটা থেকে আরেকটা পার্থক্য কি, কিভাবে তাদের সংজ্ঞায়ন করা হয়েছে, সেসব নিয়ে আলোচনা হবে। আমরা এরপরে কথা বলবো সভ্যতা, সিভিলাইজেশন। সভ্যতা হচ্ছে মানুষ যে সমাজ ব্যবস্থা গড়ে তোলে, এই সমাজ ব্যবস্থা আদিমকাল থেকে আজকের পর্যন্ত যদি আমরা বিবেচনা করি, তাহলে একবার গোষ্ঠীহীন যে সমাজ
আহ, যারা বনে জঙ্গলে বসবাস করতো সেখান থেকে মানুষ ক্রমে ক্রমে উন্নতি হতে হতে গোষ্ঠীবদ্ধ সমাজ হয়েছে, তারপর সমাজবদ্ধ সমাজ হয়েছে, তারপর সেখান থেকে রাষ্ট্রের উদ্ভব হয়েছে, তারপর আজকের আধুনিক সমাজ হয়েছে। এই সমাজের প্রতিটা স্তরে কোনো একটা বিশেষ জাতিগোষ্ঠী বা নরগোষ্ঠী তারা এই আহ, উম, যে প্রত্যেকটা স্তর তারা কিভাবে অতিক্রম করেছে, সেখানে তাদের কি ভূমিকা ছিল, তারা এটা এই সমাজের প্রত্যেকটা প্রয়োজনীয় বিষয়গুলোকে তারা কিভাবে পরিবর্তন করে সমাজের জন্য গ্রহণীয় করে তুলেছে, এগুলো সবই কিন্তু এই সিভিলাইজেশনের অংশ। এখানে আমরা কিছু কথা যদি বলি, সেটা হচ্ছে নগরায়ন বা সামাজিক স্তর বিন্যাস। নগরায়ন মানে আজকে আমি যে এখানে কথা বলছি এটা একটা জেলা শহর। জেলা শহরের থেকে আরেকটু ছোট শহর আছে যেটাকে উপজেলা শহর বলা হয়। তার থেকে আরো একটু ছোট আছে, সেটা হলো গঞ্জ বা হাট বাজার বা উপশহর বা শহরতলি এরকম বলা হয়। তারপর তার থেকে আরেকটু যদি নিচে নেমে যাওয়া যায় তাহলে সেটা একটা গ্রাম হয়। গ্রাম থেকে একটি পাড়া হয়, এই পাড়া থেকে একটি বাড়ি হয়। এইগুলো যে স্তর বিন্যাস, এবং প্রত্যেকটা স্তরে কার কি দায়িত্ব, এটা কিভাবে গঠিত হয়, এই সবগুলো উপলব্ধি একসাথে যখন হয় তখন সেটা আসলে সিভিলাইজেশনের অংশ বা সভ্যতার অংশ হয়। আমাদের 10 মিনিট বাদে আমাদের এই ক্লাসটা শেষ হবে, আমরা 10 মিনিটের মধ্যে শেষ করবো ভাবছি। যাই হোক, এইটা এই যে উপাদানগুলো আমরা নিয়ে আলোচনা করলাম, এখানে এই মানুষগুলার লিখন পদ্ধতিটা কি, তারা কিভাবে তাদের স্বাতন্ত্রতা, এক গোষ্ঠী থেকে আরেক গোষ্ঠীর যে স্বাতন্ত্রতার পরিচয় তারা কিভাবে আহ, উপস্থাপন করে। যেমন আমরা বাঙালি বা বাংলাদেশি, আরেক দল আছে আমাদের প্রতিবেশী দেশ তারা ইন্ডিয়ান, আরেক দল আছে তারা বার্মিজ, কেউ চীনা কিংবা কেউ জাপানি। তারা এই যে পরিচয়টা কিভাবে উপস্থাপন করে, তাদের স্বাতন্ত্রতাটা কি, এগুলা সবই যখন আমাদের আলোচনার বিষয় থাকে এবং সেগুলো যখন আমরা নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারি, তো তখন কিন্তু আমরা এই সমাজ কিভাবে গড়ে উঠেছে, এই গড়ে উঠে আজকের এই স্তরে এসেছে, এই যে সামগ্রিক যে বিষয়টা যেটাকে আমরা সিভিলাইজেশন বা সভ্যতা বলছি, সেই সভ্যতাটা সম্পর্কে আমাদের সাম্যক ধারণাটা আসলে থাকবে। যখন আমরা কোনো একটা সভ্যতা নিয়ে যখন কথা বলবো, তাহলে সেই সভ্যতার তাদের লিখন পদ্ধতি কি, তারা কিভাবে পরস্পরের মধ্যে পরিচয়টা গড়ে তুলেছিল, এখানে সমাজের মানুষের মধ্যে যে স্তর বিন্যাসটা কিভাবে হয়েছিল, সেখানে শ্রম বিভাজনটা কিভাবে হয়েছিল, তাদের উপার্জনের রাস্তাটা কি ছিল, তারা উপার্জিত যে সম্পদ সেই সম্পদ কিভাবে বিলিবন্টন করেছিল, অথবা সেই সমাজে যারা কর্ণধর বা সমাজটাকে চালায় তারা কিভাবে তার অধস্থানদের কাছ থেকে রাজস্ব নিয়ে পদ্ধতিটাকে পরিচালনা করে, তাদের শিক্ষা ব্যবস্থাটা কিভাবে গড়ে উঠেছিল, এই সমগ্র বিষয়গুলো যখন আমরা আলোচনা করব, তখন সেটাই আসলে সভ্যতায় গড়ে উঠবে। আমরা এই কোনো একটা সভ্যতার নাম ধরে যখন তার সম্পর্কে আলোচনা করতে যাব, তখন এই সব বিষয়গুলো কিন্তু আমাদের একটা একটা করে আলোচনার মধ্যে ছোট ছোট করে যতটা সম্ভব আমরা কিন্তু সেটা আলোচনার মধ্যে নিয়ে আসবো। এখন যদি আমরা বলি যে রোমান সভ্যতা, তো রোমান সভ্যতা নিয়ে যদি বলি, তাহলে রোমানদের সমাজ ব্যবস্থা কি, তারা কিভাবে নগরায়ন গড়ে তুলেছিল, তাদের সমাজের স্তর বিন্যাসটা কি ছিল, তাদের লিখন পদ্ধতিটা কি ছিল, লিখন পদ্ধতি কিভাবে বিকশিত হয়েছিল আজকের জায়গায় কি, তাদের শিক্ষা পদ্ধতিটা কি, শিক্ষার স্তর বিন্যাসটা কিভাবে হয়, এবং তারা কিভাবে অন্য সমাজ গোষ্ঠী থেকে আলাদা, তাদের পরিচয়টা কি, এই সবগুলি আবার সে কোন প্রাকৃতিক পরিবেশে থেকে টিকে থেকে এই সভ্যতাটাকে বিনির্মাণ করেছে, এবং কি কারণে এই সভ্যতাটা শেষ পর্যন্ত যদি বিলুপ্ত হয়ে যেয়ে থাকে তাহলে সে কেন বিলুপ্তি হয়েছিল, সে সমগ্র বিষয়গুলো নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন সেই সভ্যতার সম্যক ধারণা আমাদের উপরে তৈরি হবে। আমাদের অনেকগুলো সভ্যতা নিয়ে আলোচনা করবার বিষয় আছে। আমি সেই সভ্যতা নিয়ে যখন আলোচনা করবো, এই সব টপিকস গুলো নিয়ে আমাদের আলোচনার বিষয় থাকবে, এবং তাদের আইনি ব্যবস্থা কাঠামো, এগুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকবে। এরপর হলো শিল্পকলার ইতিহাস। শিল্পকলা কি আমরা কিন্তু প্রথম দিকে একটু আলোচনা করেছিলাম, যা মানুষ সৃষ্টি করে এবং মানুষের কোনো অনুভূতিকে সে একটু নাড়া দেয়, সেটা যদি মানুষের আহ, আনন্দ, দুঃখ বেদনা কষ্ট ঘূর্ণিবৃত্তি পূরণ ইত্যাদির যে কোনো দিকটাকে সে যদি আহ, উম, আহ, উদ্বেল করে বা নাড়া দেয়, তখন সেটা আসলে শিল্পকর্ম। আর এই শিল্পকর্ম কিভাবে মানুষের কাছে এসেছে, সেই মানব সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত কিভাবে প্রতিটা স্তরে এটা বিকশিত হয়েছে, কিংবা এক স্তর থেকে আরেক স্তরে সেটা প্রবাহিত হয়েছে, এই সব কিছুর ইতিহাসই হচ্ছে শিল্পকলার ইতিহাস।
কিন্তু যারা শিল্পকলার ইতিহাস লিখছে, গবেষণা করছে, কিংবা এর উপরে যারা চর্চা করে, তারা বলে কি যে মানুষ সৃষ্টি হয়েছে যে সময়, সেই সময় থেকে শিল্পকলা সৃষ্টি হয়েছে। কারণ মানব জাতির সৃষ্টির যে ইতিহাস আর শিল্পকলার ইতিহাস এক বৈশী, এরকম একটি কথা বলা হয়। দেখেন, মানব জাতি সেই সময় থেকে প্রতিদিন যা কিছু করছে সেগুলো হচ্ছে শিল্পকলা। কিন্তু মানব জাতি আজকে টিকে আছে, কিন্তু মানব জাতির সব ইতিহাস কিন্তু টিকে নেই। অনেক ইতিহাস আছে যেগুলো ইতিহাসের করাল গ্রাসে সেগুলো কিন্তু বিলুপ্ত হয়েছে। এই যে বিলুপ্ত হয়ে যাওয়া যে ইতিহাস, সেই ইতিহাসটাকে আমরা প্রাগৈতিহাসিক সময় বলছি। আমরা প্রাগৈতিহাসিক শিল্পকলা নিয়ে এর আগের ক্লাসে আলোচনা করেছি। যাদের এই বিষয়ে জানার ইচ্ছা আছে, কমেন্টসে লিখলে আমরা বিষয়টা জানবো, আরেকটু আলোচনা করতে পারবো। তাহলে শিল্পকলার ইতিহাসটা তাহলে আমরা কি দাঁড়ালো আমাদের, যে মানব জাতির ইতিহাসটা যে সময় থেকে শুরু হয়েছে, শিল্পকলার ইতিহাসটাও সেই সময় থেকে শুরু হয়েছে। এই উম, ক্রমবিকাশমান মানব জাতি তারা যে প্রতিটা স্তরে যে শিল্প সৃষ্টি করেছে, সেটা স্থাপত্য কলা হোক, ভাস্কর্য কলা হোক, চিত্রকলা হোক, পোশাক পরিচ্ছদ, জীবনাচরণের যা কিছু নির্মাণ করেছে, যা কিছু তৈরি করেছে, সব কিছুই কিন্তু শিল্পকলা। যে মানুষটি গাছের আম পাকছে এবং গাছতলায় দাঁড়াই থাকতো, যে ওই পাকা আমটা কখন পড়বে তখন ওই আমটা নেবে, এইটা যখন একটা একদল মানুষের যখন ভাবনা ছিল, পরে আরো অনেক বছর পরে এসে মানুষ দেখলো যে ওই আমটার গায়ে যদি ঢিল ছুঁড়ে মারা হয়, পাথর কিংবা লাঠি ছুঁড়ে মারা হয়, তাহলে ও ঠপাস করে পড়ে নিচে। পড়লেই যখনই চাইছি তখনই আমার হাতে চলে আসতে পারে। তাহলে এই যে আগের অবস্থানটা, গাছের থেকে কখন পড়বে তার জন্য অপেক্ষা করছিল, আর পরে সে লাঠি দিয়ে কিংবা ঢিল মেরে তাকে পেড়ে নিয়ে আসলো। এই যে এই যে স্তরের যে উন্নয়ন ঘটলো, এটাও কিন্তু একটা শিল্পকর্ম। যার মাথা থেকে এই জিনিসটা আবিষ্কার হয়েছিল যে এটা ঢিল মেরে দেখি না আম পড়ে কিনা, এবং যখন দেখলো যে আমটা পড়েছে, তখন সে বললো যে এই ঢিল মারো, দেখো আম পড়বে। এই যে আবিষ্কার, এটাই কিন্তু শিল্পকর্ম। আবার যে মানুষটা দেখেছে যে ঝড়ের সময় বৃষ্টিতে ভিজে শীতে আহ, বেঁচে থাকা যাচ্ছে না, একটানা যখন 3 দিন 4 দিন পর্যন্ত ঝড় বৃষ্টি হচ্ছে, তখন গাছতলায় দাঁড়িয়ে থেকে আর নিজের শরীর বাঁচানো যাচ্ছে না, ঝড় শেষ হওয়ার পরে 5টা বাচ্চার মধ্যে থেকে 2টো বাচ্চাই মারা গেছে, তখন সে দেখে যে না, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, পাহাড়ের কোনো গুহার মধ্যে ঢুকতে পারি কিনা। পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পরের বছরটা যদি বৃষ্টির হাতে যদি বাঁচে, তাহলে ওই গুহার মধ্যে ঢুকে যাওয়ার যে মনস্তত্ত্ব, এর যে ভাবনা, এই যে আগের কষ্ট থেকে রিলিফ পাওয়ার যে কৌশল, এইটা যে মাথার মধ্যে এসেছে, এটাও কিন্তু একটা শিল্পকর্ম, তার আবিষ্কার। এই সমস্ত আবিষ্কার এবং সে আবিষ্কারের অনুকূলে কোনো বস্তুগত জিনিস তৈরি করার নামই হচ্ছে আসলে শিল্পকর্ম। এবং এই শিল্পকর্মের ইতিহাস সত্যি সত্যি মানব জাতির ইতিহাসের সঙ্গে এটা আহ, আহ, বিবর্তিত হয়েছে, এবং সেই সময় থেকে এটা চলে আসছে। এই এখানে বলা হচ্ছে কি যে পৃথিবীর বুকে মানুষের পদচারণার সঙ্গে সঙ্গেই এই শিল্পকলার আহ, কার্যক্রমটা আসলে শুরু হয়েছিল। আর এটা সভ্যতার উৎকর্ষতার মানে প্রতি স্তরে যে এগিয়ে যাচ্ছে, এই প্রতি স্তরে এগিয়ে যাওয়া এবং যাওয়ার জন্য নিজের মধ্যে যে পরিবর্তন সংগঠিত করা, এই সংগঠন করে নতুন নতুন হাতিয়ার তৈরি করা, কৌশল নির্মাণ করা, এইগুলো দিয়েই মূলত সামগ্রিক যে বিবেচনাটা বা এর যে সমষ্টি, এই সমষ্টি মূলত শিল্পকলার ইতিহাস। আজকের সময় এসে আমরা শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে ফেলা দেখেছি, তাই না? এখন আর ওই জায়গাটা যদি যাই, আমি যদি মনে করি যে একটা ভাস্কর্য বাংলাদেশে ভাঙা হয়েছে, এবং সেটা যদি বলি বিজয় সরণির মুখে আমাদের ওই যে ভাসানী নব থিয়েটারটার সামনেই ওইখানেই একটা শেখ মুজিবের সুউচ্চ একটা ভাস্কর্য ছিল, এবং এইটার সম্ভবত বোধহয় কংক্রিটের সাথে বোধহয় ধাতব প্রলেপও ছিল আর কিছু অংশে বোধহয়, সেটা ভেঙে ফেলা হয়েছে। আজকে গেলে সেটা কিন্তু আর দেখা যাবে না। তাহলে আজকে যদি দেখা না যায়, তাহলে এখানে কি ভাস্কর্যটা ছিল না? ভাস্কর্যটা ছিল, কিসের ভাস্কর্য ছিল? নিশ্চয়ই কেউ ওখানে বলবে না এখানে একটা হরিণের ভাস্কর্য ছিল। কেউ যদি বলে যে এখানে একটা হরিণের ভাস্কর্য ছিল, তাহলে বুঝতে হবে যে সে ইতিহাসটা জানতো না। আর কেউ যদি বলে যে না, এখানে একজন মানুষের ভাস্কর্য ছিল, সম্ভবত তার নাম শেখ মুজিব হতে পারে, তাহলে বুঝতে হবে যে তার কাছে ইতিহাসের অংশবিশেষ আছে। আর কেউ যদি ইচ্ছে করেই বলে যে না, এখানে কিছুই হয়নি বা এখানে কিছুই কখনো ছিল না, আমি আমার 7 পুরুষ ধরে দেখতেছি যে এই জায়গাটা সবসময় সমান ছিল, তাহলে কিন্তু ইতিহাস ভুলিয়ে দেওয়া হবে, আমরা ইতিহাস থেকে চিনতে পারবো না। আমি প্রসঙ্গত আমাদের 1-2 মিনিট সময় আছে, আমি একটা অভিজ্ঞতা বিনিময় করি। আমি 1984 সালে, 84 কিংবা 85 সালে
আমি নাটোরে গেছিলাম। আমার এক বন্ধু তখন নাটোরে থাকতো, তা ওর সঙ্গে দেখা করবার জন্য আমি নাটোরে গেছিলাম। নাটোরে গেলে নাটোরের রাজবাড়িতে গেছিলাম, উত্তরার গণভবন আমাদের সিলেবাসের মধ্যে আছে, আমরা পরে আলোচনা করবো। তো এখানে ঢুকে আমি তো বিমোহিত হয়েছিলাম। এর মানে পুরা ক্যাম্পাসটা অনেক বড় ক্যাম্পাস। পুরো ক্যাম্পাসে বাগান দিয়ে পরিবেষ্টিত, বাগানের বিভিন্ন সেক্টর গুলাতে চমৎকার মার্বেল পাথরের ভাস্কর্য ছিল, যেগুলা আহ, জার্মানি থেকে, ইতালি থেকে আনা হয়েছিল, মানে সেই ব্রিটিশ ভারতের সময়। এবং এক একটি ভাস্কর্য আমাদের দেশে আনবার জন্য 100 বিঘা জমি বিক্রি করলে যে পরিমাণ টাকা হয় তার থেকে খরচ ছিল। সেই আহ, স্থাপত্যগুলো ওখানে বসানো ছিল। আমি আহ, এই মাসে, আমি তো জুলাই মাসে আছি, তো জুলাই মাসের 6 তারিখে, না 5 তারিখে, 5 তারিখের বিকালে ওখানে গেলাম আমার এক বন্ধুকে সাথে করে নিয়ে, যে কাছাকাছি এসেছি যখন একটু দেখে আসি। আমি পুটিয়াতে তখন। পুটিয়া হচ্ছে রাজশাহীর একটা উপজেলার নাম। পুটিয়া আর এই নাটোরের এই রাজবাড়ির দূরত্ব এরকম 30-35 কিলোমিটার। আমি আমার সেই বন্ধুটিকে সাথে করে নিয়ে গেলাম, ঢুকে দেখি যে কোথাও কোনো ভাস্কর্য দেখা যাচ্ছে না। ঘটনা কি? তারপর ওখানে যারা ওই দায়িত্বে আছে এরকম একজন কর্মকর্তার সঙ্গে কথা বললাম, যে এই ক্যাম্পাসে তো আমি অনেক ভাস্কর্য দেখেছি, ভাস্কর্যগুলো কি হলো? তা সে বললো, আমি গত 8 বছর ধরে এখানে চাকরি করছি, আমি কখনোই কোনো ভাস্কর্য দেখিনি এই ক্যাম্পাসে। এখন কি হবে?